ছোট মানুষ হিসেবে ছোট মানুষ বলা যায় না, কারণ ছোট মানুষের একটা সংজ্ঞা থাকে। আমার মনে হয় যে ছোট মানুষের যে একটা বাইন্ডিংস বা সেটা পার হয়ে এসেছি, এই কারণে আমি অনেক কথা এখন বলতে পারি। হ্যাঁ, এবং অনেক কিছু দেখেছি জন্যই অনেক কিছু বলতে পারি। হ্যাঁ, এতে কারা মনক্ষুণ্ণ হয়, কারা মনক্ষুণ্ণ হয় না, বা কারা খুশি হয়, এটা দেখার দায়িত্ব আমার না, বা আমি এটা চিন্তা কখনো আমার জীবনে আমি একটি কাজও করি নাই, আমার ফ্যামিলি মেম্বার সহ কেউই বলতে পারবে না যে আমি কাউকে খুশি করানোর জন্য একটি কাজ বা একটি কথা বলেছি। আমার কথায় যদি কেউ খুশি হয়, আমার কথায় যদি কেউ কাজ যে খুশি হয়, অসন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয়, নিজ দায়িত্ব। এখানে আমার এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ দরকার নেই। হ্যাঁ, তা বিষয়টা হলো যে শিকারী সাংবাদিকতা নামে একটা বিষয় আছে। সেই শিকারী সাংবাদিকতাটা কি, এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিকতা গণসংযোগ বিভাগের অধ্যাপক আছেন আল মামুন, ওনার একটা ব্যাপক থিসিস আছে এগুলো বিষয়ে। ওনার বইপত্রগুলো পড়লে কিছুটা হয়তো বা ধারণা পেতে পারে এরা। শিকারী সাংবাদিকতাটা কি? শিকারী সাংবাদিকতা হলো যে এক দুই বা ততোধিক গোষ্ঠীর সমন্বয়ে একটা গোষ্ঠী দাঁড় হওয়া। হ্যাঁ, আমি বুঝে কথা বলতেছি, লাইন বাই লাইন বা থিসিস থেকে কথা বলতেছি না, থিসিস থেকে যা বুঝেছি তাই বলতেছি। সেটা হলো যে শিকারী সাংবাদিকতা হলো যে এমন একটা বিষয় যেটা হলো এক দুই তিন চার পাঁচটা গোষ্ঠী মিলে একটা গোষ্ঠীতে রূপান্তর হয়ে আর একটা পক্ষকে ঘায়েল করার চেষ্টা মাত্র। হ্যাঁ, তাকে ধ্বংস করা, তাকে বিব্রত করা, তাকে মানে এটা কিন্তু পুরোটাই হবে, মানে তাকে যে বিব্রত করা হবে, তাকে ধ্বংস করা হবে, তাকে করা হবে, এটা কিন্তু নন ইথিক্যাল মানে জার্নালিজমের মাধ্যমে, ইথিক্যাল জার্নালিজমের মাধ্যমে এটা হবে না। হ্যাঁ, যেমন একজন ইওনো বা একজন ডিসি 10,000 কোটি টাকা মেরে খেয়েছে। হ্যাঁ, এটা তথ্য প্রমাণ হাতে এসেছে, একটা খবর তৈরি হয়েছে এবং প্রকাশ হয়েছে, এটাকে বলা যাবে না এর কারণে সে চাকরি হারাইছে, সে মামলা খাইছে, সে টাকা ফেরত দিতে হয়েছে, সরকারের রাজস্বের ঘরে সব কিছুই তাকে করতে হয়েছে, জায়গা জমি নিঃস্ব এমনকি কিডনি ফেফড়া কলজা সব বিক্রি করে টাকা সেই ডিসি ইউনো সচিব দিয়েছেন। এখানে কিন্তু ইথিক্যাল জার্নালিজম এটা, কারণ সে ঘটনাটা ঘটিয়েছে, দেন একটা ঘটনা অনুসন্ধানের মাধ্যমে হয়েছে। কিন্তু প্রি প্ল্যান অনুসন্ধানের যে বিষয়টা, যে আমি আগে থেকে তৈরি আমি যাকে পছন্দ করি না তার ক্ষতি আমাকে করতে হবে। হ্যাঁ, এর ফলে সে রাস্তার মনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়ার একটা জরিমানা আছে, আইন আছে, আইন প্রয়োগ করি। আমি সেখানে আইনের আশ্রয় নিলাম যে এই ব্যক্তি তো সিগারেট খাওয়া তো রাস্তার মোড়ে যাচ্ছে না, কিন্তু তিনি সিগারেট খাচ্ছেন, এর বিচার করেন। মূল বিষয়টা কিন্তু এত সিম্পলি না। হ্যাঁ, আইন আছে, কিন্তু এই আইনটা মানে সিগারেট খাইলে, ধূমপান করলে, বিড়ি খাইলে জরিমানার বিধান বা অন্যান্য বিধানও আছে, সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে না কোথাও। হ্যাঁ, স্পষ্ট আইনের কেউ প্রয়োগ করতেছে না, কোনো ইউনো ম্যাজিস্ট্রেট কেউ প্রয়োগ করতেছে না। তা
বিষয়টা এইরকম যে একজন সিগারেট খাইলো, সেটা একটা অপরাধ, কিন্তু তাকে আমি সেই অপরাধে মানে গুরুদণ্ডে ফাঁসায় দেওয়ার ইন্টেনশন তৈরি হয়ে গেছে আমার মধ্যে। আমি তৈরি হয়ে আসছি যে আমি তাকে ফাঁসাবই, এবং এই কাজের জন্যই তাকে আমি ফাঁসাবো। হ্যাঁ, তো এই হলো বিষয়। এভাবে চলতে থাকলে এটাকে বলা হয় শিকারী সাংবাদিকতা, এবং এর ইংলিশ ভার্সনেও আছে। হ্যাঁ, সেই ইংলিশ ভার্সনটা আসলে আমার জন্য বলা অনেক কষ্টের, আমার বন্ধুদের জন্যে বোঝাটা হয়তো বা খুব সহজ, কারণ তারা তো সবাই মানে এডওয়ার্ড হারম্যান, তারপরে রুবার্ট মার্ক যে আছেন, তা রুবার্ট, তাদের সাথে মিডিয়া মুঘলদের সাথে তাদের চলাফেরা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে কেন ভাই আমি একটা ব্যক্তির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেছি। হ্যাঁ, এর ফলাফলটা কি? আদিতমারিতে তৌফিক সাহেব নামের একজন টিএসও ছিলেন। তিনি মাতাল অবস্থায়, ড্রাঙ্ক অবস্থায় তিনি মানুষ মেরে ফেলেছিলেন সরকারি গাড়িতে, বাংলা বান্দা। হ্যাঁ, সেখানে ঘুরতে যায় পঞ্চগড়ে। আমি এটা অনুসন্ধান করি, এবং এটা অনুসন্ধান করতে করতে যাই যে ভ্যান চালককে মারা হয়েছে তার বাড়ি ঠাকুরগাঁ, যেখানে মারা হয়েছে সেটা হলো বোদা থানার এবং পঞ্চগড় থানার মাঝামাঝি একটা পয়েন্টে। মানে আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। ঘটনা এক জেলার আর এক জেলা, মানে 4টা জেলা মিলিয়ে আমাকে ওই অনুসন্ধানটা করতে হয়েছে, এবং ওই অনুসন্ধানের নিউজ আমি প্রকাশ করেছি, এবং ওই নিউজে দেন তিনি এখন আরএমও, টিএসও থেকে আরএমও হয়ে গেছে, উপজেলা কর্মকর্তা থেকে আবাসিক মেডিকেল অফিসার হয়ে গেছে, এবং তার হিরোইজমের যে বিষয়টা সেটা নষ্ট হয়ে গেছে। তো বিষয়টা হলো যে এটা ছিল আমার অনুসন্ধান একজন ভ্যান চালকের জন্যে 4টা জেলায় আমি অনুসন্ধান করি, এবং আমি বগুড়া যে হাইওয়ে পুলিশ সুপার ছিলেন তার সাথে কথা বলছি, সেই দপ্তরে গেছি। মানে আমি একটা অনুসন্ধান করতে করতে আমাকে রাস্তা অনুসন্ধান দেখাই দিতেছে যে আমাকে কোথায় যেতে হবে। সেখানে আমি গিয়েছি, কিন্তু এখানে ব্যাপারটা ঠিক তা না। কালীগঞ্জের ব্যাপারটা ঠিক তা না। কালীগঞ্জের ব্যাপারটা হলো যে ফুয়েল কার্ড আসলে কি? ফুয়েল কার্ড হলো একটা পরিচয়পত্র যে সে তেল পাবে কি পাবে না। হ্যাঁ, আচ্ছা, ভোটার কার্ড কি? ভোটার কার্ড হলো ভোট দিতে পারবে কি পারবে না, এটার পরিচয়। তাহলে ফুয়েল কার্ড ছাড়া যদি ফুয়েল নেওয়া যায়, অন্যের ফুয়েল কার্ড দিয়ে যদি আমার গাড়িতে ফুয়েল নেওয়া যায়, তাহলে অন্যের ভোটারের কার্ড দিয়ে আমি আমার ভোট দিব, এই রাইটস প্রতিষ্ঠা হয়। অন্যের ফুয়েল কার্ড দিয়ে যদি ফুয়েল নেওয়া যায়, অন্যের ভোটার কার্ড দিয়েও ভোট দেওয়া যাবে। কেন যাবে না? সেখানে ছবি আছে, ভোটার কার্ডে ছবি আছে, সেখানে গভর্নমেন্টের অনুমোদন আছে, এখানে গভর্নমেন্টের অনুমোদন আছে। এটা একটা পরিচয়পত্র, এবং এটাও বাধ্যবাধকতা আছে যে যার কার্ড সে তেল নেবে, এবং সেখানে তালিকা থাকবে, এবং সেখানে কয়েকজন অফিসার থাকবে। সেখানে ভোট কেন্দ্র কয়েকজন অফিসার থাকে, কয়েকজন এজেন্ট থাকে, পোলিং অফিসার থাকে, সব মিলিয়ে একটা যে অনুষ্ঠানের যে একটা ব্যাপার, সেই অনুষ্ঠানটা সেম টু সেম অনুষ্ঠানটা হয় হলো কি বলে যে ইয়াতে ফুয়েল কার্ডের বিষয় হচ্ছে এবং ভোটের অনুষ্ঠান হচ্ছে। তাইলে ভাই আপনি আপনার যারা এই প্রোপাগান্ডাটা
মোটিভেট করে বড় করলো, বড় করতেইছে বারবার। এখন এই 5 মিনিট আগে আমি দেখলাম যে বড় করতেছে। তো সেই ব্যক্তির, সেই মেকারের উচিত যে সে তার বাবার ভোটার কার্ড দিয়ে সে ভোট দিবে। এবং আমি মনে করি যে তার বাবার কার্ড দিয়ে তাকে ভোট দেওয়া, তাকে মানে তার জন্য একজন মানে খুবই একটা জরুরি ব্যাপার। হ্যাঁ, মানে এটা কম্প্রোমাইজ করা যায় না। হ্যাঁ, তাকে ভোট দিতেই হবে তার বাবার কার্ড দিয়ে। হ্যাঁ, এই দাবি কয়েকদিন পরে তুলবে, এই মেকার। এই যে ধর্মের একটা ফুয়েল কার্ডের বিষয়ে যারা ধর্মের কথা টেনে আনে, তারা কয়েকদিন পরে বলবে যে আমি আমার বাবার ভোটার কার্ড দিয়ে ভোট দেবো। তাদেরকে এই দাবিও তারা তুলতে পারে, কারণ এদের মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক। এরা মানে যার পর নাই এরা শিকারী হয়ে গেছে, বাজ পাখির মতো, যখন যা ইচ্ছা তাকে তুলে নিয়ে ছৌ মেরে খেয়ে ফেলতেছে। যাই হোক, এদের সম্পর্কে আমি কথা বলতেই থাকবো, আরও অনেক গভীরের কথা আছে যেগুলো বলা প্রয়োজন। আমি বলবো, মানুষের জন্য বলবো, জনগণের জন্য বলবো, রাষ্ট্রের জন্য বলবো, দেশের জন্য বলবো। আজকের মতো খোদা হাফেজ। এবং আরেকটা কথা, তারা আমাকে অতীতে বিপদে ফেলার চেষ্টা করছে নানাভাবে, সারা জীবন বিপদে ফেলার চেষ্টা করছে নানাভাবে, আগামীতেও বিপদে ফেলার চেষ্টা করবে, এখনও বিপদে ফেলার চেষ্টা করতেছে। আমি তাদেরকে স্বাগত জানাই, সুস্বাগত মেকার সাহেব এবং তার দোসররা। খোদা হাফেজ।